সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, আমিও সুস্থ আছি। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মাইক্রোসফট ওয়ার্ড 2013-এর ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আজকের এই ক্লাসটাই তোমাদের শেষ ক্লাস, অর্থাৎ এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2013 ভিডিও টিউটোরিয়ালের লাস্ট ক্লাস। এই শেষ ক্লাসে আমি বিগত 7টি ক্লাসে যে আলোচনা করেছিলাম, যে ট্যাবগুলো নিয়ে, যে টুলসগুলো নিয়ে, সে সমস্ত আমি আবার একবার রিভিউ করিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এবং এটি সবগুলো রিভিউ করার উদ্দেশ্যই হচ্ছে যে এই শেষ ক্লাসটার ভিডিও দেখে যাতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি শিখেছো বা তোমাদেরকে কি শেখানো হয়েছে সেটা যাতে তোমরা দেখতে পারো। তো আমরা চলো শুরু করি। প্রথমেই যে জিনিসটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা হচ্ছে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল কিভাবে খুলব, প্রফেশনালি কিভাবে খুলব। 3টা সিস্টেম আমি দেখিয়েছিলাম, তোমাদেরকে নিশ্চয়ই মনে আছে। তার মধ্যে আমাদের ছিল একটা সিস্টেম যা কিনা আমরা উইন্ডোজ যে আইকনটা আছে, এই উইন্ডোজ আইকন থেকে আমরা আমাদের সেই সফটওয়্যার প্যানেলে যেয়ে সেখান থেকে মাইক্রোসফট অফিস ফোল্ডারের মধ্যে ঢুকে সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড গিয়ে সেখান থেকে মাইক্রোসফট ফাইলটা ওপেন করার। তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই, দেখো। This is the উইন্ডোজ আইকন। এটাকে উইন্ডোজ আইকন বলা হয়। এই উইন্ডোজ আইকনের উপরে ক্লিক করে প্রথমে আমরা ঢুকবো হচ্ছে আমাদের সফটওয়্যার প্যানেলে, এবং সেখান থেকে আমরা পরবর্তীতে যাব মাইক্রোসফট অফিস 2013-এ। তাহলে চলো শুরু করি। আমরা ক্লিক করলাম, আমাদের সফটওয়্যার প্যানেলটা ওপেন হলো। এখানে সমস্ত সফটওয়্যার, আমার এই কম্পিউটারে যে সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়া আছে প্রত্যেকটা এখানে কিন্তু শো করছে, এবং প্রত্যেকটা ওপেন করতে হলে তার উপরে ক্লিক করতে হবে। তোমাদেরকে জুম করে দেখাই, এই দেখো এখানে যে আছে যে সফটওয়্যারগুলো এখানে শো করছে। তোমাদেরকে দেখাই যে আমাদের ওয়ার্ড ফাইলটা আমরা কীভাবে খুলব। প্রথমে এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে মাইক্রোসফট অফিস 2013 কোথায় রয়েছে। এই যে আমরা পেয়ে গেছি, একটু দেখো, দিস ইজ দ্য ফোল্ডার। যে ফোল্ডারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, মাইক্রোসফট অফিস 2013। এর ভেতরে কিন্তু রয়েছে আমাদের মাইক্রোসফট অফিস 2013 অনেকগুলো সফটওয়্যার এর মধ্যে রয়েছে। তার মধ্যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2013, বা এখানে যেটা দেওয়া আছে ওয়ার্ড 2013। তাহলে চলো আমরা সেটা ওপেন করি। এই যে তার ডান পাশে মাইক্রোসফট অফিস 2013 লেখা আছে, তার ডান পাশে দেখবে একটা অ্যারো দেওয়া আছে। এই অ্যারোটা
এই অ্যারোটা ক্লিক করে এই অ্যারোর উপরে ক্লিক করলে এই মাইক্রোসফট অফিস 2013 আন্ডারে যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে তা তোমরা দেখতে পাবে। তাহলে চলো আমরা একটা ওয়ার্ড ফাইল ওপেন করে ফেলি। এই যে আমি ডান দিকে যে ডাউন অ্যারো আছে ক্লিক করলাম। এবারে দেখো এখানে মাইক্রোসফট অফিসের আন্ডারে যে সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। এবং একদম নিচের দিকে দেখো আমি স্ক্রল করছি একদম নিচের দিকে ওয়ার্ড ফাইলটা আছে। তার কারণ কি জানো, এখানে অ্যালফাবেটিক্যালি এই সফটওয়্যারগুলো সাজানো আছে। প্রথমে দেখো এ, তারপরে ডি, তারপরে ই। এই জন্য ডাব্লু দিয়ে যেহেতু শুরু হয়েছে ওয়ার্ড 2013, এই জন্য ওয়ার্ড 2013টা একদম শেষে এখানে দেখা যাচ্ছে। জুম করে দেখাই তোমাদের। এই দেখো ওয়ার্ড 2013। তো এইটা আমাদেরকে এখন ওপেন করতে হবে। আবার রিপিট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের জিনিসটা বুঝতে পারো। আমি গেলাম মাইক্রোসফট অফিস 2013 ফোল্ডারে, সেখান থেকে স্ক্রল করলাম করে যে ওয়ার্ড 2013 আছে এই ওয়ার্ড 2013 উপরে আমি ডাবল ক্লিক করলাম। এবারে তাহলে দেখো আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেল। একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমরা পেলাম। দিস ইজ তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, যদি প্রথমবারের মতো তোমরা কোনো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করো এইভাবে, তাহলে তোমরা এই অপশনগুলো পাবে। অর্থাৎ প্রি ডিটারমাইন্ড বা প্রি ডিফল্ট হিসেবে বেশ কিছু এখানে অপশন দেওয়া থাকে, অনেকগুলো ফরম্যাট দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো একটা ফরম্যাট চুজ করে নিতে হয়। তো যেহেতু আমরা একটা ডকুমেন্ট তৈরি করব, সবসময় মনে রাখবে যেহেতু আমরা একটা ডকুমেন্ট তৈরি করব, সুতরাং এখানে একটা ব্ল্যাঙ্ক পেজটাই আমরা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে এটার উপর ডাবল ক্লিক করলেই আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড, একটা ব্ল্যাঙ্ক অর্থাৎ খালি ফাঁকা একটা পেজ মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমরা পেয়ে যাব। সো এই যে দেখো আমরা এখানে পেয়ে গেছি একটা ওয়ার্ড ফাইল আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি কাজ করব না, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এটা সেভ করছি না আমি, সুতরাং এখান থেকে আমি বের হয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে একটা পদ্ধতি। নেক্সট যে শর্টকাট পদ্ধতিটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে আমি শিখিয়েছি, এর আগেও ভিডিও টিউটোরিয়াল ক্লাসে এটা দেখানো হয়েছে। সেটা হচ্ছে যে এই যে উইন্ডোজ আইকনের পাশে সার্চ যে অপশনটা আছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে সার্চ বক্স, এটাকে বলা হয় সার্চ বক্স, এবং এইটাকে এই যে এই অংশটা, এটা প্রত্যেকটা কম্পিউটার এবং ল্যাপটপ বা ডেস্কটপ যাই বলো, এই নিচের এই অংশটাকে বলা হয় টাস্ক বার। এই টাস্ক বারে সাধারণত এই সার্চ বক্সটা থাকে। তুমি কোন সফটওয়্যার ওপেন করতে চাও বা কোন সফটওয়্যার খুঁজতে চাও, তা এখানে এই সার্চ বক্সে টাইপ করলেই তুমি পেয়ে যাবে। তো চলো আমরা
এখন কি ওপেন করব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, তাই না? তো এখানে তোমাদের শুধু লিখতে হবে ওয়ার্ড। দেখো ওয়ার্ড লেখার পরে এখানে কিন্তু একটা এই যে আইকন, এখানে ডাব্লু, এটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন। আমি জুম করে দেখাই। এইটাকে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন বলা হয়। অর্থাৎ এই আইকন বা এই চিহ্নটা দেখলেই বুঝতে পারবে যে এটা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। ওকে, তাহলে আমরা কি করলাম, এখানে লিখলাম ওয়ার্ড, লেখার পরে এখানে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে দেখো আবার আগের মতোই আমাদেরকে অপশন সে দিল, বিভিন্ন রকমের অপশন। তো সেখান থেকে আমি প্রথমে বলছি, যেহেতু আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করব, সুতরাং সবসময় ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্টই আমরা চুজ করব। দেখো আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা কিন্তু ওপেন হয়ে গেল। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ে টু ওপেন এ মাইক্রোসফট ওয়ার্ড ফাইল in Office 2013. I think all of you are clear now. So go to the next step. It's the easiest step. এটা সবচেয়ে সহজ পদ্ধতি মাইক্রোসফট ওয়ার্ড খোলার। সেটা কি? সেটা হচ্ছে যে এই ডেস্কটপের উপরে মাউসটা রেখে বা কার্সরটা রেখে আমরা, যদি তুমি এটা রাইট ক্লিক করো, রাইট ক্লিক করলে এমন একটা ডায়লগ বক্স তোমরা পাবে। একটু জুম করি তো দেখো, এই ডায়লগ বক্সের মধ্যে একটা জায়গায় লেখা আছে কি নিউ, একটা জায়গায় এইভাবে লেখা আছে নিউ। এই নিউ লেখার পাশে দেখবে একটা অ্যারো আছে, রাইট অ্যারো। এই অ্যারোতে চাপ দিলে আরও কিছু অপশন আমরা পাবো। চলো দেখি। তাহলে রাইট ক্লিক করলাম, করে এই যে দেখো নিউ একটা, এই নিউয়ে গেলাম। নিউয়ে যাওয়ার পরে দেখো বেশ কিছু অপশন আমাদেরকে দেখাচ্ছে, বেশ কিছু ডায়লগ বক্স এখানে ওপেন হলো। জুম করে দেখাই তোমাদের। ওকে, তাহলে এখানে এই দেখো আমাদের বেশ কয়েকটা সফটওয়্যার আছে মাইক্রোসফট অফিসের আন্ডারে, যে সমস্ত সফটওয়্যার, সেই সব সফটওয়্যারগুলো এখানে দেখাচ্ছে। দেখো মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট পাবলিশার। এগুলো এই যে বাদ বাকি যেগুলো আছে তার মধ্যে আমাদের প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আর যেটা সবচেয়ে বেশি মাইক্রোসফট অফিসের আন্ডারে যে সফটওয়্যারটা আরও বেশি, সবচেয়ে বেশি ইউজ হয় বা পপুলার, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তাহলে এটা তোমাদের সিলেবাসে নাই, তবে আমার বক্তব্য হচ্ছে বা আমার ওপিনিয়ন হচ্ছে, যদি মাইক্রোসফট অফিসের আন্ডারে এই তিনটা সফটওয়্যার সম্পর্কে যদি তোমাদের খুব ভালো জ্ঞান থাকে বা দক্ষতা থাকে, তাহলে এই তিনটা তোমাদের সারা জীবন সাপোর্ট দেবে। এই তিনটা সফটওয়্যার তোমাদের সারা জীবন কাজে লাগবে। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তুমি যে কোনো ধরনের লেখালেখির কাজ করতে পারো। তুমি তোমার অ্যাপ্লিকেশন লেখা থেকে শুরু করে, তুমি যদি তোমার জীবন বৃত্তান্ত বা রিজিউমে বলা হয়, কারিকুলাম ভিটে বলা হয়, সেটাও এখন তুমি তোমার মতো করে তৈরি করতে পারো। এবং তোমাদের যে এখনই স্টুডেন্ট লাইফে যে তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্টগুলো আছে, এই অ্যাসাইনমেন্টগুলোও কিন্তু তোমরা এই মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে তোমরা কম্পোজ করতে পারো।
এবং পরবর্তীতে যখন হায়ার লেভেলে যাবা তখন আরও বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে তৈরি করতে হবে। তো সেখানে হয়তো তোমাদের এই মাইক্রোসফট অফিসের সাথে সাথে এক্সেলটাও ইউজ করতে হবে, কেননা সেখানে তোমাদের হয়তো কোনো একটা টপিকস নিয়ে তোমাদের কোনো রিসার্চ বেস কাজ করতে হবে এবং সেখানে তোমাদের ডাটাবেস একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। তো ডাটাবেস সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে একটা খুব ভালো একটা সফটওয়্যার, যেটা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। আমি তোমাদেরকে যখন মাইক্রোসফট এক্সেল শেখাবো তখন আমি ফিচারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা তোমাদের জব লাইফে ভীষণ কাজে লাগে। হয়তো তুমি একটা অফিসে জব করছো, তোমার সেই জবে হয়তো কোনো এক সময় তোমাকে কোনো একটা কিছু টপিক্সের ওপরে, তোমার জবেরই কোনো একটা বিষয়বস্তুর ওপরে একটা প্রেজেন্টেশন তৈরি করতে বলা হলো, তখন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে সাধারণত প্রেজেন্টেশনগুলো তৈরি করা হয়। ইভেন কি আমরাও অনেক ক্লাস নিই এই প্রেজেন্টেশন ক্লাস, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইউজ করে। তো যেখানে মাল্টিমিডিয়া সিস্টেম অ্যাভেলেবেল আছে সেখানে সাধারণত আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েই ক্লাসগুলো নিই। আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ক্লাসগুলো নেওয়া হলে সেটা আরও অ্যাট্রাকটিভ হয় এবং তোমরা যারা অডিয়েন্স আসো তাদের কাছে সেটা আরও বেশি গ্রহণযোগ্য হবে। তো এখন আমরা দেখি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এভাবে আমরা কীভাবে খুলতে পারি। তাহলে আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে নিউয়ে গেলাম, নিউয়ে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপরে আমরা একটা সিঙ্গেল ক্লিক করলাম। দেখো এইখানে কিন্তু একটা আমাদের ডেস্কটপে, অর্থাৎ এই এরিয়াটাকে ডেস্কটপ বলা হয়, এই ডেস্কটপে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমাদের তৈরি হয়ে গেল। আমরা এখানে এখন ডাবল ক্লিক করলেই আবার ফাইলটা ওপেন হয়ে যাবে। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা মাইক্রোসফট ব্ল্যাঙ্ক ফাঁকা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? একটু, এবং তোমরা তো জানোই যে এইখানে টাস্কবার বা টুলবার, টাস্কবার এবং টুলস কোনগুলো, তো তোমাদেরকে একটু জুম করে আবার রিমাইন্ডার করে দিই যে কোনগুলোকে আমি টাস্কবার বলবো এবং কোনগুলোকে টুলস বলবো। এই যে ওপরের এই যে লেখাগুলো আমি রেড মার্ক করে দিলাম, এই রেড মার্ক করা এই উপরের অংশ, এইটাকে বলা হয় টাস্কবার। এই টাস্কবারের মধ্যে আছে দেখো এই যে এক একটাকে বলা হয় ট্যাব। এই ট্যাবের মধ্যে আছে কি হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, পেজ লেআউট আছে, রেফারেন্স আছে, মেইলিং আছে, রিভিউ আছে, ভিউ আছে, অ্যাড-ইনস আছে। এই যে ট্যাব, এই ট্যাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে প্রফেশনালি আমরা যারা কাজ করি তারা সবচেয়ে বেশি ইউজ করি যে ট্যাবগুলো, সেই ট্যাবগুলো হচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট। এই চারটা ট্যাবই সাধারণত সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। এবং আরেকটা ট্যাব কি ফাইল, এই ফাইল ট্যাবের মাধ্যমে, এটা একটা গুরুত্বপূর্ণ ট্যাব, এই ফাইল ট্যাবের মাধ্যমেও কিন্তু নতুন আমরা যদি মনে করি আমি আরেকটা ফাইল খুলব, সেই ফাইলও নতুন একটা ফাইল খোলা যায় এবং এই ট্যাব ফাইল দিয়ে এই ট্যাবটা ইউজ করে, ফাইল ট্যাবটা ইউজ করে আমরা এখানে
আমরা এই ডকুমেন্টে যে কাজগুলো করেছি সেটাকে আমরা সেভ করতে পারবো, সেটাও আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এক নজর। সো আমরা এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ পেয়ে গেলাম। তো দেখো পেজটা একদম ফাঁকা, এখানে কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? পেজ বর্ডার তোমাদেরকে কিন্তু আমি শিখিয়েছি যে পেজ বর্ডার দিয়ে নিলে জিনিসটা দেখতে সুন্দর হয় এবং তোমাদের কাজ করার সুবিধা হয়। এই জন্য প্রথমে একটা ওয়ার্ড ফাইল ওপেন করে তোমরা যেটা করবা সেটা হচ্ছে পেজ বর্ডারটা দিয়ে নেবা। সেটা কোত্থেকে? সেটা হচ্ছে এই যে ডিজাইন ট্যাব আছে, এই ডিজাইন ট্যাবে প্রথমে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই ডিজাইন ট্যাব তোমাদেরকে আগে ক্লিক করে নিতে হবে। কোন ট্যাব? এই যে ডিজাইন ট্যাব আছে, এই ডিজাইন ট্যাবের উপরে প্রথমে ক্লিক করে নিতে হবে। সো আমি ক্লিক করলাম, অনেকগুলো অপশান আসলো। ফার্স্ট এই অপশানগুলো আমাদের দরকার নেই, জরুরি না। একদম শেষে দেখো পেজ বর্ডার, একটা পেজ বর্ডার একটা অপশান আছে, একটা টুলস আছে, এইটা ইউজ করতে হবে আমাদেরকে। একটু জুম করে দেখাই। এই যে পেজ বর্ডার, এই পেজ বর্ডারটা হচ্ছে আমাদের বর্ডার দেওয়ার জন্য ইউজ করব আমরা। তো দেখো এটার উপর একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করলেই একটা বর্ডার লাইন আমরা পেয়ে যাব। নাও আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম, এখন এখানে দেখাচ্ছে দেখো অপশান, যে একটু জুম করে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে আমাদের বাই ডিফল্ট নন করা আছে, অর্থাৎ কোনো বর্ডার দেয়া নেই, কোনো বর্ডার এখানে কিন্তু দেয়া নেই। বাই ডিফল্ট এখানে বাই ডিফল্ট দেওয়া আছে নন, অর্থাৎ এখানে কোনো বর্ডার অপশান আমরা ইনপুট করিনি বা ইমপ্লিমেন্ট করিনি। তাহলে আমাদেরকে কী করতে হবে? তারপরে যেটা আছে বক্স, এই বক্সে ক্লিক করলে একটা বর্ডার অপশানটা আমরা পেয়ে যাব। এই যে বক্স দেখছো, এই বক্স এর উপরে ক্লিক করলে আমরা বর্ডারটা পেয়ে যাব। আমি বক্সের উপরে ক্লিক করে দিলাম, দিয়ে যেটা করতে হবে ওকে, এই ওকেতে চাপ দিতে হবে, ওকেতে একটা সিঙ্গেল ক্লিক করতে হবে। দেখো তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পেজের চারপাশে একটা বর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট থিং, তোমাদের কাজ হবে এটা করে নাও। তারপরে যেটা করতে হবে নেক্সট, যে ট্যাবে তোমরা যাবা সেটা হচ্ছে পেজ লেআউট, অর্থাৎ পেজের সাইজটা কী হবে, এর মার্জিন অর্থাৎ ডানে বামে উপরে নিচে কতটুকু স্পেস তুমি ছাড়বা সেটা তুমি আগেই ঠিক করে দিবে, কাজ করার আগে ঠিক করে নেবে। দেখো এখানে আমাদের পেজ লেআউট, এই ট্যাবটাতে আমি ক্লিক করলাম। এই পেজ লেআউট আমি একটু জুম করে দেখাই। এই পেজ লেআউট ট্যাবটা ক্লিক করলাম এবং এই পেজ লেআউট ট্যাবটা ক্লিক করার পরে আমরা এখানে কি কি টুলস পেলাম দেখো। প্রথমে আসলো মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ। মূলত এই তিনটাই আমাদের সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি। এই তিনটার মাধ্যমেই সাধারণত পেজটাকে আমাদের কাজের মতো করে আমরা কী ধরনের ডকুমেন্ট আমরা তৈরি করব, বা আমাদের ডকুমেন্টটা লেখাটা কেমন হবে, দেখতে কেমন, সেই লেখাটার শুরুটা কোথা থেকে হবে, সে পেজের লেখা থেকে
পেজের উপরে কত অংশ ফাঁকা থাকবে, নিচে কত অংশ ফাঁকা থাকবে, তার সবই এখান থেকে আমরা এখন ঠিক করব। ঠিক আছে, প্রথমে আমরা যে টুলসটা ইউজ করব সেটা হচ্ছে মার্জিন টুলস। কোন টুলস? সেটা হচ্ছে এই মার্জিন টুলস। এই মার্জিন টুলসের নিচে দেখবা একটা ছোট্ট অ্যারো আছে, ডাউন অ্যারো। এই ডাউন অ্যারোতে ক্লিক করলে সেখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। অর্থাৎ এই মার্জিন টুল দ্বারা তোমার পেজের তোমার টাইপ লেখাটা পেজের মাথা থেকে কত নিচে শুরু হবে, অর্থাৎ পেজের উপর থেকে কত নিচে লেখাটা তুমি শুরু করবা, কতটুকু স্পেস দিবা এবং পেজের নিচে তুমি কতটুকু স্পেস রাখবা, এইটা সাধারণত এই মার্জিন থেকেই ডিটারমাইন। মার্জিন টুল ইউজ করে সাধারণত আমরা ডিটারমাইন করে থাকি। চলো এক নজর আমরা দেখি। আমরা মার্জিনে গেলাম, দেখো এখানে আছে লাস্ট কাস্টম সেটিং, অর্থাৎ তুমি নিজের মতো করে যদি মার্জিন দিতে চাও তাহলে এটা তুমি ইউজ করতে পারো। তারপরে আছে কি নর্মাল, অর্থাৎ ওপরে পেজের ওপরে তোমার লেখা থেকে 1 ইঞ্চি এখানে গ্যাপ থাকবে, নিচে 1 ইঞ্চি গ্যাপ থাকবে, লেফট অর্থাৎ বাম দিকে 1 ইঞ্চি গ্যাপ থাকবে এবং রাইটে 1 ইঞ্চি গ্যাপ থাকবে। তাহলে আমরা বোঝার সুবিধার্থে আমি আগে কিছু এখানে লিখে নিই। লিখতে হলে কী করতে হবে, আমাদেরকে আবার হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাবে যে আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে এই লেখাটা আমি লিখলাম, আমি লেখাটা এখন একটু বোল্ড করব। তাহলে এটা কি করতে হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে বি লেখা আছে, এই বি লেখার উপরে আমি একটা ক্লিক করলাম, তাহলে একটু দেখতে একটু বোল্ড হলো, একটু গাঢ় হলো। এখন এইটাকে আমি অ্যালাইনমেন্ট, এখানে দেখো এগুলোকে অ্যালাইনমেন্ট বলা হয়। এই 3টে অপশান বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট থাকে লেফট অ্যালাইনমেন্ট। তোমরা মনে রাখবে বাই ডিফল্ট সাধারণত লেফট অ্যালাইনমেন্ট থাকে। লেফট অ্যালাইনমেন্ট মিনস যে একদম পেজের বাম দিক থেকে লেখাটা শুরু হবে। তারপরে আছে মিডল অ্যালাইনমেন্ট, তারপরে আছে রাইট অ্যালাইনমেন্ট এবং লাস্ট অফ অল যেটা হচ্ছে জাস্টিফিকেশন। জাস্টিফাইড অর্থাৎ এখানে তুমি এই অপশানটা ক্লিক করে যদি টাইপ করো তাহলে লেখাগুলো খুব সুন্দর হবে, সম্পূর্ণ পেজ জুড়ে এই লেখাগুলো তোমাদের হবে। অর্থাৎ কম্পিউটার সেভাবে তোমাদের লেখাগুলোকে সাজিয়ে দেবে যাতে পেজের ডান পাশ এবং বাম পাশে কোনো ধরনের গ্যাপ না থাকে। তাহলে এইটাকে আমি এখন একটা হেডলাইন হিসেবে যদি দিতে চাই তাহলে এটাকে আমি মিডল অ্যালাইনমেন্টে দিলাম এবং এটাকে আমি আরেকটা টুলস তোমাদের ইউজ করে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আন্ডারলাইনটা দিলাম আন্ডারলাইন দিলাম। দেখো একটা হেডলাইন হলো। তারপরে আমি যদি মনে করি আমার এই লেখাটাকে আমি একটু কালারটা চেঞ্জ করব, আমি বাই ডিফল্ট সাধারণত লেখা এই ব্ল্যাক হয়ে থাকে, আমি এই ফন্ট কালারটা অর্থাৎ লেখার কালারটা আমি একটু অন্যরকম কালার দেব। সেক্ষেত্রে আমি চুজ করলাম এই কালারটা, প্রথম কালারটা। ঠিক আছে, হয়ে গেল আমাদের। তোমরা শিখে ফেললে যে টেক্সট কালার কীভাবে চেঞ্জ করতে হয়। ওকে, তো আমরা এখন দেখব, আবার চলে যাব আমরা পেজ লেআউট ট্যাবে। আবার যাব আমরা এই পেজ লেআউট ট্যাবে। সেখানে কি জন্য মার্জিনটা আমরা কিন্তু এখনও
ডিটারমাইন করিনি, সেই জন্য মার্জিনটা আমরা এখন ডিটারমাইন করব। তো স্ট্যান্ডার্ড মার্জিন সাধারণত নর্মালটাই ইউজ হয় বেশি। তবে হ্যাঁ, যদি অনেক পেজে কোনো ডকুমেন্ট বা অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করো, তবে তোমরা যে মার্জিনটা ইউজ করবো সেটা হচ্ছে মডারেট। এটা সবচেয়ে বেশি সাধারণত ইউজ হয়ে থাকে। তাহলে মডারেট মার্জিনটা যদি ইউজ করতে হয়, তাহলে আমরা এটাকে হেডিংটাকে রেখে আমরা, যেহেতু এখানে বাই ডিফল্ট আমি অ্যালাইনমেন্ট দিয়েছি মিডল, আমার লেখা কিন্তু এখন লিখলে সেটা মিডল থেকেই শুরু হবে। এবং দেখো, যেহেতু আমি এখানে দুটো অ্যাক্টিভ, এই টুলস দুটো অ্যাক্টিভ রেখেছি, সুতরাং আমি এখন যাই টাইপ করব সেটা বোল্ড হবে এবং সেটা নিচে আবার আন্ডারলাইন চলে আসবে। তাই আমাদেরকে এইটা ক্লিক করে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। এখন আমি দেখো যাই লিখব সেটা কিন্তু মাঝ বরাবর লেখাটা হতে থাকবে। তোমরা ভাবছো আমি সব বড় হাতের দিয়ে লিখছি, তোমার কনফিউশন হয়ে যাবে। আমি একটু ছোট হাত দিয়ে, বড় ছোট হাতের দিয়ে মিক্স করে লিখি। দেখো, যেহেতু আমার সিলেক্টেড মার্জিন দেওয়া আছে মিডল, অর্থাৎ যেহেতু আমরা হেডলাইনটাকে মিডলে করেছিলাম, তাই আমার পরবর্তী যে সমস্ত আমি যে টেক্সটগুলো লিখলাম তার সবগুলোই আমার কিন্তু মিডল হয়ে গেল। এটা যেটা করব, আমি চাই না এটা মিডলে থাক, যেহেতু এটা আমাদের হেডলাইনের অংশ, অর্থাৎ এই টেক্সটটা রিপ্রেজেন্ট করবে আমার হেডলাইনকে, তাই না? তাহলে এটা আমি এইভাবে রাখতে, দেখতে ভালো দেখাবে কি? নিশ্চয়ই দেখতে ভালো দেখাবে না। সুতরাং দেখতে যাতে ভালো দেখায়, সুতরাং আমরা এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন তোমরা দেখো যে টেক্সটের এই যে আমার লেখা শুরু হয়েছে বর্ডার লাইন থেকে, যেটা সেটার গ্যাপ হচ্ছে 1 ইঞ্চি, এবং এখানেও টেক্সটের ওপর থেকে নিচ পর্যন্ত যে গ্যাপটা আছে এটাও কিন্তু প্রায় 1 ইঞ্চি থেকে একটু বেশি। তো আমরা এখন মার্জিনে চলে যাই। আবার মার্জিনে যেতে হলে আমাদেরকে আবার পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে গেলাম। পেজ লেআউটে যেয়ে আবার আমরা মার্জিনে যাব। মার্জিনে যে এখন যেটা দেওয়া আছে নর্মাল, অর্থাৎ প্রতিটা সাইডে, পেজের প্রতিটা সাইডে 1 ইঞ্চি করে আমাদের ছাড়া আছে। তো আমরা ধরে নিই যে এটা একটা অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করছি। তো অ্যাসাইনমেন্ট যেহেতু অনেকগুলো পেজ আমাদেরকে দরকার হবে কম্পোজ করা, সুতরাং এখানে আমরা এই মডারেট এই অপশনসটা আমরা ইউজ করব, এই মার্জিনটা ইউজ করব। তোমাদেরকে একটু আমি জুম করে দেখাই। মডারেট, এই মার্জিনটা সাধারণত বেশি ব্যবহৃত হয় যখন কোনো অ্যাসাইনমেন্ট অথবা থিসিস পেপার কম্পোজ করা হয়। আর নর্মালি যদি তোমরা অ্যাপ্লিকেশন বা 1 পাতার একটা টেক্সট, তোমরা 2 পাতার একটা টেক্সট তোমরা যদি তৈরি করো, সেক্ষেত্রে নর্মালটা ইউজ করলে ইটস বেটার। একটা অ্যাপ্লিকেশনে যদি তুমি নর্মালটা ইউজ করো, সেই অ্যাপ্লিকেশনটা দেখতে ভালো লাগবে। বাদবাকি ক্ষেত্রে তোমরা সবাই আমি অ্যাডভাইস করব এই মডারেট
যে মার্জিন, এই মার্জিনটাই তোমরা ইউজ করো। আমি এখন মডারেট মার্জিনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেখো চেঞ্জ হয়ে গেল কিছুটা। হ্যাঁ, মডারেট মার্জিনে আমাদের কি আছে দেখো, অর্থাৎ এখানে অপশানগুলো কি আছে মডারেটে। দেখো মডারেটে, এই যে মডারেটে কী কী আছে আমাদের পেজে, দেখো টপে অর্থাৎ পেজের ওপরে 1 ইঞ্চি গ্যাপ আছে। আমি যে হেডলাইনটা লিখেছি সেই হেডলাইন থেকে বর্ডার লাইন, এটা হচ্ছে 1 ইঞ্চি গ্যাপ আছে, এবং পেজের নিচে এরকম 1 ইঞ্চি গ্যাপ থাকবে। বাম পাশে 0.75 ইঞ্চ এবং ডান পাশে 0.75 ইঞ্চ গ্যাপ আছে। এটা হচ্ছে, তোমরা যদি মডারেট টুলটা ইউজ করো তাহলে দেখো তোমাদের আরেকটা অপশন বলেছিলাম, সেটা হচ্ছে কি কারেকশন, যেটা এখানে আমার এই স্পেলিংটা ভুল হয়েছে বা এটা আমি ভুল করেছি, সেক্ষেত্রে এটাকে আমি যদি এখন ঠিক করতে চাই তাহলে একটা সোজা উপায় আছে। এরপর একটা রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে দেখো তোমাকে কম্পিউটার নিজ থেকেই কিন্তু যেটা সঠিক স্পেলিং সেটা তোমাকে দিয়ে দিবে, এবং এটার উপর ক্লিক করবো, তাহলে নিচের যে আন্ডারলাইনটা রেড আন্ডারলাইন ছিল সেটা চলে গেল, অর্থাৎ এখন স্পেলিংটা আমার শুদ্ধ হলো। এই হলো মার্জিনের কাজ। এখন আমরা তারপরে যে টুলসটা আছে ওরিয়েন্টেশন, আমি একটু জুম করে দেখাই। এই যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনটা দিয়ে যেটা ডিটারমাইন করা হয় যে পেজটা তুমি লম্বালম্বিভাবে তুমি কি টাইপ করতে চাচ্ছ নাকি আড়াআড়িভাবে টাইপ করতে চাচ্ছ, এই দুটো অপশন এখান থেকে তুমি সিলেক্ট করে দিতে পারবে। ওকে, তো এই যে নিচে ছোট্ট অ্যারো আছে, এখানে দেখো একটা পোর্ট্রেট, যেটা দেখতেই পাচ্ছ ছবিটা পাশের, আমি জুম করি। পোর্ট্রেট দেখো, পেজটা সোজাসুজিভাবে, এই অপশানটা তুমি যদি নাও তাহলে পেজটা সোজাসুজিভাবে টাইপ থাকবে। আর যদি পরের অপশন ল্যান্ডস্কেপ যদি তুমি ইউজ করো তাহলে পেজটা তোমার আড়াআড়িভাবে তৈরি হবে, এবং লেখাগুলো সাধারণত সেভাবে ব্যবহৃত, লেখাগুলো ওইভাবে হবে। তো অ্যাজ ইউজুয়াল সাধারণত পোর্ট্রেট অপশানটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে, যেমন থিসিসের ক্ষেত্রে বা বড় বড় ডকুমেন্টসের ক্ষেত্রে বা রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্টের মানে সম্পূর্ণ ডকুমেন্টের মাঝে মাঝে কিছু পেজ পোর্ট্রেট হিসেবে নেওয়া হয়, এবং সেখানে সাধারণত তোমার গ্রাফ, ডাটা এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য সাধারণত এই ল্যান্ডস্কেপটা ইউজ করা হয়। কারণ ল্যান্ডস্কেপে তোমার ডাটার যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো দেখতে ভালো লাগে, এই জন্যই এই ল্যান্ডস্কেপ তখন ইউজ করা হয়। তোমাদের আমি বলবো যে এই পোর্ট্রেটটাই চুজ করতে। আর যদি তোমরা তোমাদের ভবিষ্যৎ লাইফে অবশ্যই এরকম কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে যেখানে তোমাদের ডাটাবেজের দরকার হবে, ডাটাবেজের গ্রাফ দেখানোর দরকার হবে, সেক্ষেত্রে তোমরা পেজের এই ল্যান্ডস্কেপটা ইউজ করবে। আমি দুটোই দেখাই যে দুটো দেখতে কেমন লাগে। যদি আমি সিলেক্ট করি এখান থেকে, তাহলে দেখো আমি প্রথমে এটা পোর্ট্রেটে আছে বাই ডিফল্ট, এখন আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দিলাম। দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন পেজটা কিন্তু আড়াআড়িভাবে তৈরি হচ্ছে। এখন যদি প্রিন্ট নিই, প্রিন্টটা কিন্তু একটা আড়াআড়িভাবে প্রিন্ট আসবে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ পেজ সেটিং। হ্যাঁ, যদি আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা যদি ল্যান্ডস্কেপ করে দিই তাহলে এমন হবে। আবার যদি ওরিয়েন্টেশনটা আমি আগের মতো ফিরে পেতে চাই তাহলে সেটা কি
পোর্ট্রেট করে দিলাম। এই যে পোর্ট্রেট, আবার আগের মতো আমাদের পেজটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবে এই পেজটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আসছি পরের ট্যাবে, যেটা হচ্ছে সাইজ, পেপার সাইজ। এই যে টুলবারটা আছে সাইজ, এইখান থেকে সাধারণত নির্ধারণ করা হয় তুমি তোমার ডকুমেন্টে পেপার সাইজটা কত হবে, তোমার পেপার সাইজ কত হবে ডকুমেন্টের। এখানে নিচে ডাউন অ্যারোতে ক্লিক করলে বেশ কিছু অপশন দিবে, সেগুলো থেকে আমাদেরকে চুজ করে নিতে হবে। তো দেখো আমি ডাউন অ্যারোতে ক্লিক করলাম, এখানে প্রথমে আছে কি লেটার A4 অ্যান্ড মোর। আমি একটু জুম করি, তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো লেটার A4 মোর পেজ সাইজ। আচ্ছা, মোর পেজ সাইজের মধ্যে কী আছে আমরা একটু দেখি। ঠিক আছে, নাহলে তোমরা বলবে যে স্যার দেখালো না। এই দেখো মোর পেজ সাইজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে এইখান থেকে, আমি একটু জুম করি, এইখান থেকে তোমরা চুজ করতে পারবে আর কি ধরনের পেপার সাইজ আছে। এই যে তোমরা এইখানে যে অ্যারোটা দেখছো, এই অ্যারোটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখো অ্যারোটাতে আমি ক্লিক করলাম, এখানে লেটার A4 কাস্টম সাইজ তিনটা আছে। আমি জুম করে দেখাই তোমাদেরকে। দেখো কি আছে, প্রথমে আছে লেটার, দেন A4, দেন কাস্টম সাইজ। এখানে আমি বলে রাখি, সাধারণত আমাদের যে পেপার সাইজটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে A4 পেপার সাইজ। A4 পেপার সাইজ এ কারণেই ব্যবহার হয়, কেননা এই পেপারটা বা এই কাগজটা সবচেয়ে বেশি অ্যাভেলেবল, মার্কেটে সবচেয়ে বেশি অ্যাভেলেবল পাওয়া যায় বলেই সাধারণত এই পেপার সাইজটাই আমরা চুজ করে থাকি। এবং এটা একটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড পেপার সাইজ, এটা গ্রহণযোগ্য একটা পেপার সাইজ যেটা তুমি সবখানেই ব্যবহার করতে পারো। তোমার অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে, তোমার ডকুমেন্ট লেখার ক্ষেত্রে, তোমার থিসিস লেখার ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই পেপার সাইজটা তুমি ইউজ করতে পারো। তাহলে আমরা কি করব, এখন পেপার সাইজ ডিটারমাইন করব, তাই না? তাহলে এত ঝামেলা না করে আমরা সোজাসুজি এই সাইজ থেকে A4 সাইজ পেপারটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের যে পেজটা তৈরি হলো, পেজের মাপটা হলো একটা A4 পেজ। এখন যদি আমরা একটা A4 সাইজের পেজ ইউজ করি তাহলে A4 সাইজের পেজে প্রিন্ট হবে। তবে A4 অন্য কোনো সাইজের পেপার দিলে কিন্তু আবার প্রিন্ট নেবে না, এটাও তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই পেজ লেআউট ট্যাবের আন্ডারে আমরা যে টুলসগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, এতক্ষণ নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আমরা কী কী টুলস নিয়ে কথা বললাম। মার্জিন, ওরিয়েন্টেশন অ্যান্ড সাইজ, এই তিনটে টুলস সাধারণত পেজ লেআউটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং কাজ শুরু করার আগে এইটাই তোমাদের পেজ লেআউটে আগে যেতে হবে। যাওয়ার পরে প্রথমে ডিজাইনে যাবে, ডিজাইনে যেয়ে পেজ বর্ডারটা দিয়ে নেবে, তারপর পেজ লেআউটে যাবে, পেজ লেআউটে যেয়ে তোমরা প্রথমে মার্জিনটা ডিটারমাইন করে দেবে। তারপরে যেটা করবা ওরিয়েন্টেশন, অর্থাৎ তোমার পেজটা কোন দিকে তুমি কীভাবে তুমি দেখতে চাচ্ছ সেটা ঠিক করে দেবে। এবং লাস্ট অফ অল সাইজে গিয়ে তোমরা পেপার সাইজটাকে ডিটারমাইন করে দেবে। এটা ছিল আমাদের পেজ লেআউট যে ট্যাব, সেই ট্যাবের আন্ডারে যে টুলস, সেই টুলসগুলোর যে তিনটে টুলস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন
আরেকটা ট্যাবে আমরা কিছু টুলসের ব্যবহার দেখেছিলাম, সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। আমি একটু জুম করে দেখাই। দিস ইজ দ্য ইনসার্ট ট্যাব। এখন এই ইনসার্ট ট্যাবের আন্ডারে কোন কোন টুলস নিয়ে আমরা কাজ করেছিলাম সেগুলোর একটা একটু রিভিউ আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, এই ইনসার্ট ট্যাবে আমরা যে টুলসগুলো নিয়ে কাজ করেছিলাম সেই টুলসগুলোর নাম্বার 1 আমরা কাজ করেছিলাম কভার পেজ নিয়ে। এই কভার পেজ দিয়ে আমরা কি করছিলাম যে একটা অ্যাসাইনমেন্টের শুরুতে যদি আমরা কোনো কভার পেজ ইউজ করতে চাই তাহলে এখান থেকে আমরা সেই কভার পেজটা চুজ করতে পারি বা ডিটারমাইন করে দিতে পারি। নেক্সট যে টুলসটা আমরা ব্যবহার আমরা করেছিলাম সেটা হচ্ছে কি টেবল, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে টেবল। এবং তারপরে যে টুলসটা আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এই যে পিকচার, এই পিকচার টুলস। তাহলে এই তিনটে টুলস আমাদের এই ইনসার্ট ট্যাবের আন্ডারে আমরা সাধারণত বেশি ব্যবহার হয় এই তিনটে টুলস। তবে কভার পেজ এটা কিন্তু আমি বলে রাখি যে এটার তুমি মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ পাবে। এর আগের ভার্সনগুলোতে কিন্তু তোমার এই অপশানটা নেই, অর্থাৎ কভার পেজ এই টুলসটা কিন্তু নেই এর আগের ভার্সন, অর্থাৎ ওয়ার্ড 2007, মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর পর থেকে যতগুলো ভার্সন রিলিজ হয়েছে 2013 আমি ইউজ করছি। আপডেটেড ভার্সন আমি আরও আপডেটেড ভার্সন ইউজ করি আমার আরেকটা ট্যাবে, আরেকটা ল্যাপটপে 2016 মাইক্রোসফট ওয়ার্ড 2016। এখন যেটা সবচেয়ে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2019। তো সেটা এখনও আমি ইউজ করিনি, তবে এক্সপেরিমেন্টালি ইউজ করার ইচ্ছা আছে এবং এই মাসে এই সামনের সপ্তাহে আমি এটা ইনস্টল দেব এবং আমি এই ফিচারগুলো আমি দেখব। সো আমরা এই তিনটে টুলসের কাজ আমরা আরেকবার রিভিউ করে নিই। ওকে, প্রথমে যদি আমি একটা কভার পেজ দিতে চাই তাহলে দেখো কভার পেজে আমি কভার পেজ একটা চুজ করতে হবে, যেখানে একটা কভার পেজ চুজ করতে হবে যেখানে এখানে তুমি, আমি একটু জুম করে দেখাই। দেখো এখানে অনেক টাইপের অনেক ধরনের কভার পেজ আছে, যে কোনো একটা কভার পেজ তোমাকে চুজ করে নিতে হবে। তাহলে আমি কভার পেজে ক্লিক করলাম, ধরে নিলাম আমি এই কভার পেজটা আমি চুজ করলাম। তাহলে কী করতে হবে, এবারটা ক্লিক করলাম, দেখো অটোমেটিকলি কিন্তু তোমার লেখাটা নিচে চলে গেছে এবং উপরে তোমার কভার পেজটা বসে গেছে। এখন এখানে আমরা কি করব, প্রথমে কভার পেজের টাইটেলটা আমরা টাইপ করব। আমি আমার টাইটেলটাই যেটা তোমাদের সাথে আলোচনা করছি সেটাই আমি এখানে টাইপ করছি। এটা আমার কভার পেজের টাইটেল হয়ে গেল। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে বলতে বোঝায় সাধারণত তোমার এই ডকুমেন্টের মধ্যে তুমি কি বিষয় নিয়ে লেখালেখি করেছো, হ্যাঁ, সেটা এখানে অ্যাবস্ট্রাক্ট হিসেবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো আমি দেখো যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে এই একটা ডকুমেন্ট আমি তৈরি করছি, সুতরাং আমার অ্যাবস্ট্রাক্টের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কেই সাধারণত কথা আমি এখানে লিখব।
এই আমার অ্যাবস্ট্রাক্টটা আমি লিখে দিলাম, একটুখানি আমি লিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে। ঠিক আছে, ডকুমেন্ট সাবটাইটেল আমি এখানে দিতে চাচ্ছি না, কাজেই এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার যে টাইটেল বা হেডিং তার সাথে কিন্তু এই ছবিটা ম্যাচ করছে না। তো আমি চাচ্ছি এই ছবিটা আমি চেঞ্জ করে দেব। সুতরাং এই ছবির উপরে আমি ক্লিক করলাম, করার পরে এটাকে কম্পিউটার একদম প্রত্যেকটা কম্পিউটার কিবোর্ডের একদম ডান সাইডে কোণে দেখবো একটা ডিলিট একটা বাটন আছে। সেই ডিলিট বাটনটা চাপ দিলে যে কোনো কিছু তোমার যেটা সিলেক্ট করবো সেটা ডিলিট হয়ে যাবে। আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন তাহলে আমি এখানে চাচ্ছি একটা ছবি, এখানে আমি একটা ছবি ইনসার্ট করবো। তাহলে আমাকে এটা টুলসটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে পিকচার। একটু জুম করে দেখাই। তাহলে আমি এখানে যদি ছবি দেখাতে চাই তাহলে এই পিকচার টুলসটা আমাকে ইউজ করতে হবে। ওকে, তাহলে আমি পিকচারে গেলাম। পিকচারে যেখানে আমার ছবিটা আছে সেখান থেকে আমি ছবিটা সিলেক্ট করলাম। ধরো এই ছবিটাই আমি এখানে বসাতে চাচ্ছি, তাহলে ছবিটার উপর ক্লিক করে সেটা সিলেক্ট করলাম। তারপরে আমি এখানে ইনসার্টে ক্লিক করলাম। এখন দেখো উইন্ডোজ 10 এটাও যদি আমার যে হেডিং তার সাথে আসলে ম্যাচ করে না, আমি আবারও চেঞ্জ করতে চাই। আমি আবারও ইনসার্টে যাব, আবারও পিকচারে যাব। আমি একটা প্রপার ছবি এখানে নিয়ে আসতে চাচ্ছি, যেটা আমার হেডিংয়ের সাথে, যেটা আমার হেডিংয়ের সাথে ম্যাচ করে। দেখো এখানে ছবিটা অনেক বড় দেখাচ্ছে, আমি এটাকে রিসাইজ করতে চাই। এখানে এই কোণে তোমার মাউসটা রেখে আস্তে আস্তে ছবিটা ছোট করব। দেখো একটা কি সুন্দর কাভার পেজ আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে ফেললাম, তাই না? এটাই হচ্ছে আসলে অ্যাডভান্স রিলিজ যে ভার্সনগুলো থাকে যে কোনো সফটওয়্যার, সেখানে থেকে আমরা এই অপশনগুলো নিতে পারি। অর্থাৎ অ্যাডভান্স যে টুলসগুলো আছে তার ব্যবহারগুলো যদি আমরা জানি, তাহলে আদার্স অন্যদের থেকে আমাদের কাজটা বা আমাদের অ্যাসাইনমেন্টেরটা একটু দেখতে একটু ডেফিনেটলি অন্যরকম হবে, এবং যারা রিভিউ করবে তারাও বুঝবে যে হ্যাঁ, তুমি অন্তত এই মাইক্রোসফট ওয়ার্ড তুমি দক্ষ, যে ভার্সন নিয়ে তুমি লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করছো, এটা দেখেই তারা কিন্তু যারা রিভিউ করবে তারা বুঝতে পারবে। তো আমরা এতক্ষণ ইনসার্ট যে টুলস ছিল, ইনসার্ট ট্যাব, এই ইনসার্ট ট্যাবের আন্ডারে কিন্তু আমরা অলরেডি কভার পেজ দেখলাম। তারপরে আমরা কি দেখলাম, কীভাবে একটা ছবি এখানে ইনসার্ট করতে হয় এই পেজের মধ্যে, এই কভার পেজের মধ্যে আমরা কীভাবে একটা ছবি এখানে ইনসার্ট করব সেটা আমরা দেখলাম। এবং পেজের যে কোনো স্থানে যদি তুমি ছবি ইনসার্ট করতে চাও, অর্থাৎ সেখানে ইনপুট দিতে চাও, তাহলে একই প্রসেসে তোমরা পিকচার অপশান দিয়ে আমি যেভাবে দেখালাম সেভাবেই তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই লাস্ট টুলস, এই টেবিল টুলসটার আমরা এখন দেখব। সো দিস ইজ দ্য টেবিল টুলস। এই টেবিল টুলটা আমি আগেও দেখিয়েছি, আমি এখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি।
তাহলে আমাদের আবার হোমে যেতে হবে, তাই না? হোমে যেয়ে আমাদের লেখার কালারগুলো আমি আবার নম্র করে দেব। হেডিংটা আমাদের ওই কালারই থাক। আমরা পরের লেখাগুলো বাই ডিফল্ট, অর্থাৎ যেটা ন্যাচারাল কালার, যেটা সাধারণত যে কালারটা টেক্সটের যে কালারটার সাথে ইউজ হয়, সেটা আমরা এখানে ইনপুট করে দিলাম। তাহলে আমরা টেক্সটের কালারটাকে এখানে কিন্তু চেঞ্জ করে দিলাম। এখন আমরা কি করব, এখানে একটা টেবিল বসাবো, তাই না? তাহলে একটা হেডিং নিশ্চয়ই আমাদেরকে দিতে হবে। এই টেবিলটা সাধারণত ইউজ হয় সবচেয়ে বেশি ইউজ হয় বিভিন্ন ধরনের কম্প্যারিজনের ক্ষেত্রে, অর্থাৎ কোনটা অ্যাডভান্টেজ বেশি, কোনটা অ্যাডভান্টেজ কম। ধরো আমি এখন যে কম্প্যারিজনটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং মাইক্রোসফট ওয়ার্ড 2013, এই দুইটা ভার্সনের মধ্যে আমি একটু কম্পেয়ার করব। সেই জন্য আমি কী করবো, একটা টেবিল ইউজ করবো। তাহলে আমি আগে হেডিংটা আমি একটু লিখে নিই। ওকে, তাহলে আমরা হেডিংটা লিখে ফেললাম। এখন আমরা টেবিলে চলে যাব, সোজা ইনসার্টে গিয়ে দেন টেবিলে চলে গেলাম। এখন এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো, এগুলো হচ্ছে কলাম, দেখো এগুলো হচ্ছে রো, অর্থাৎ কয়টা রো হবে এবং কিন্তু তুমি কয়টা কলাম নেবা। দেখো আমি যদি ইচ্ছা করি এখানে অনেকগুলো কলাম ক্রিয়েট করতে পারি। তো আমি চাচ্ছি আপাতত তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে 3টে রো 2টো কলাম নিলাম, তাই না? প্রথমে আমি হেডিংয়ে ফার্স্টে রাখলাম এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2007 অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড 2007। তাহলে এখন আমি এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা আমি এখন লিখবো, তাই না? তাহলে এখানে আমরা মাউসটা ওখানে ওই ঘরে নিয়ে যে ক্লিক করলে হবে, তারপরে আমরা লেখা শুরু করব। আমি কি লিখলাম? আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ডে যে ট্যাব এবং টুলের সংখ্যা কম, মানে ট্যাব এবং টুলের অপশন কম, সেটা আমি প্রথমে লিখলাম। নিশ্চয়ই তোমরা এখন যে দেখছো মাইক্রোসফট ওয়ার্ড 2013-এর ট্যাব এবং টুলের অপশন এখানে কিন্তু অনেক বেশি। তো এভাবে তোমরা পার্থক্য লিখতে পারো। এখন যদি তোমাদের আরও তোমাদের রোড দরকার হয়, তাহলে যেটা করবো, একদম লাস্ট রোতে রেখে তোমরা একটা ট্যাব একটা কি আছে তোমাদের কিবোর্ডের মধ্যে, তোমরা লক্ষ্য করবা এই ট্যাব একটা কি আছে, ট্যাব কি যদি তুমি যদি চাপ দাও, তাহলে একটা করে রো তোমাদের প্রত্যেকটা বাড়তে থাকবে। তুমি প্রত্যেকটা
লাস্ট ঘরে নিয়ে যে কার্সরটা নিয়ে যেটা ক্লিক করবা এবং ট্যাব চাপবা, তোমার কিন্তু একটা করে রো বাড়তে থাকবে। আমি আশা করি তোমরা টেবিলের কাজটা বুঝতে পেরেছো। এবং এই টেবিল কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অনেক জায়গায় তোমাদের লাগবে। ইভেন কি তোমরা যদি নিজেরাও অনেক সময় তোমাদের বাসায় যদি কম্পিউটার থাকে, তোমরা যদি নোট করতে, নিজের নোট তৈরি করতে চাও, তাহলেও এই টেবিল ফিচারটা কিন্তু অনেক জায়গায় তোমরা কাজে লাগাতে পারবে। তাহলে আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে যে টুলস ছিল, কাভার পেজ, তারপরে পিকচার এবং লাস্ট অফ অল টেবিল, এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং এই তিনটার ব্যবহার তোমাদেরকে আমি দেখাই দিলাম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন আমরা লাস্ট যে ট্যাবটা নিয়ে আলোচনা করব বা রিভিউ করব সেটা হচ্ছে ফাইল। জুম করে দেখাই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। এই যে ফাইল, এখন আমরা মনে করছি যে আমাদের এই ডকুমেন্টের সমস্ত কাজ আমরা কমপ্লিট হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করব, অর্থাৎ এটা আমরা সংরক্ষণ করব আমাদের এই কম্পিউটারের, আমার এই ল্যাপটপের কোনো একটা জায়গায় বা কোনো একটা স্থানে। তাহলে এই ফাইল ট্যাব দ্বারাই সেই কাজটা আমরা করতে হবে, সেই কাজটা করব। তবে হ্যাঁ, আমি তোমাদের প্রত্যেককে বলে নিই, যাদের বাসায় কম্পিউটার আছে এবং তোমরা এরকম কাজ করতে চাও, তো তোমাদের যদি ইউপিএস না থাকে, অর্থাৎ আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে যদি তোমার ল্যাপটপ না হয় ডেস্কটপ হয়, তাহলে কিন্তু কম্পিউটারটা সাথে সাথেই বন্ধ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তুমি যে কাজটা করলে সেই কাজটা কিন্তু সেভ নাও হয়ে থাকতে পারে। কাজেই তোমাদেরকে আরেকটা অপশান আমি শিখাই দিই, যেটা খুব ভালো একটা অপশান। সেটা হচ্ছে একটা ছোট্ট টুলস আছে এখানে, এই অপশানটা রেখেছে মাইক্রোসফট ওয়ার্ডে। সেটা, এই টুলসটা একটু জুম করে দেখাই। সেটা হচ্ছে দিস ওয়ান, সেভ। এই যে এই টুলসটা তোমরা যদি কাজ করার সময় ক্লিক করো, তাহলে কিন্তু ফাইলটা সেভ হবে, অর্থাৎ কাজগুলো সংরক্ষিত থাকবে। হ্যাঁ, এটা কাজগুলো সংরক্ষণ করে সাধারণত। আর তোমার দুটো এখানে অ্যারো দেখছি, একটু জুম করে তোমাদেরকে দেখাই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দুটো অ্যারো, একটা হচ্ছে দেখো বাম দিকে, এটা বলে রিডিউ, অর্থাৎ তুমি যে কাজটা করেছো, যদি সেই কাজটা তোমার কোনো কারণে মুছে যায়, তাহলে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ট্যাবটা ইউজ করা হয়। এটার নিচে দেখো একটা অ্যারো আছে, ডাউন অ্যারো। এই ডাউন অ্যারোর নিচে তোমার এগুলো দরকার নেই, তোমার এটাই হচ্ছে রিডিউ। এটা তোমাকে সাহায্য করবে তোমার হারিয়ে যাওয়া কাজটা ফিরিয়ে নিয়ে আসতে। দেখো, আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। আমি এটা মুছে ফেললাম, সাপোজ আমার হেডিংটা আমি মুছে ফেলেছি। এখন আমি চাচ্ছি এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। সেক্ষেত্রে আমি এই অ্যারোতে ক্লিক করলাম, দেখো ওই টেক্সটটা আবার আমার কিন্তু ফিরে চলে আসলো। এখন আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করি। সেটা হচ্ছে ফাইল ট্যাব। জুম করি, ফাইল ট্যাবে কী আছে দেখো, নিউ, অর্থাৎ যদি এখান থেকেই তুমি কোনো নতুন আরেকটা ফাইল ওপেন করতে চাও, তাহলে সেটা তুমি এখান থেকে করতে পারবে। ওপেন, অর্থাৎ যদি তোমার অলরেডি কোনো মাইক্রোসফট
ওয়ার্ড ফাইল তোমার কম্পিউটারে কোনো জায়গায় থাকে সেভ করা, তাহলে তুমি এখান থেকে ওপেন করতে পারবে। সেভ, এটা হচ্ছে আমাদের, এখন আমরা এই কাজটা করব। সেভ, এই টুলসটা দিয়ে আমরা ফাইলটাকে সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখি, চলো কীভাবে আমরা ফাইলটাকে সংরক্ষণ করব বা সেভ করব। তাহলে আমরা কি করলাম, ফাইলে গেলাম, দেন সেভ, এই সেভে এটা ক্লিক করলাম। ঠিক আছে, এটা যেহেতু আমরা ডেস্কটপে সেভ করেছিলাম, তাহলে এটা ওখানে সেভ হয়ে গেছে। এখন যদি আমি নতুন অন্য কোনো জায়গায় আমরা সেভ করতে চাই, তাহলে যে টুলসটা তোমাদেরকে ইউজ করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই সেভ অ্যাজ অপশন। এই সেভ অ্যাজ অপশন থেকে তোমরা এই ফাইলটা নতুন কোনো জায়গায় আবার সেভ করতে পারবে। দেখো, সেভ অ্যাজে দিলাম, দিয়ে এই যে এখানে একটা ব্রাউজ দেখাচ্ছে, দেখো আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে, সুবিধা হবে। এই যে ব্রাউজ, এর উপর ক্লিক করতে হবে, এই ব্রাউজ এটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করে তোমাদেরকে লোকেশনটা ঠিক করে দিতে হবে। তাহলে আমি ব্রাউজের উপর ক্লিক করলাম। এখন এখান থেকে কম্পিউটারে, এখান থেকে আমার যে কোনো একটা ডেস্টিনেশন খুঁজে নিতে হবে। ঠিক আছে, ডেস্টিনেশন ধরো আমি সাপোজ পিকচারের মধ্যেই আমি এটাকে সেভ করে রাখবো। এবং সেভ করার ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে, এখানে একটা নাম দিতে হবে তোমাদেরকে, এখানে একটা নাম দিয়ে সেভ করতে হবে যাতে তোমরা সহজে খুঁজে পাও। আমি একটা নাম দিলাম মাইক্রোসফট ওয়ার্ড 2013, এটাকে আমি সেভ করলাম। ঠিক আছে আমার, তাহলে এটা এখন আমি দেখব যে ওখানে সেভ হয়েছে কিনা। ঠিক আছে, এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি এখন আমার ওই ডেস্টিনেশন পিকচার, এখানে দেখো একটু জুম করে দেখায় পিকচার, এই যে পিকচার, এই পিকচারের মধ্যে আমি কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ড 2013 নামে ফাইলটা সেভ করেছি। তাহলে এখন দেখি যে আমার ফাইলটা এখানে সেভ হয়েছে কিনা। এই দেখো, এই যে আমার সেই ফাইল, সেই তৈরিকৃত ফাইল মাইক্রোসফট ওয়ার্ড 2013। এখানে টাইপটা দেখাচ্ছে, আমি যেহেতু কার্সরটা রাখছিলাম ফাইলের উপরে কার্সর রাখলে সাধারণত এটা দেখাবে যে কী টাইপের ফাইল, এটা সাইজ কত এবং কোন ডেটে এটা আমি তৈরি করেছি। এখন এটাকে আমরা খুলে দেখি যে আমাদের ওই ফাইলটাই, আমরা যে ফাইলটা এতক্ষণ কাজ করলাম সেই ফাইলের কাজগুলো আমরা সংরক্ষিত হয়েছে কিনা। তাহলে দেখো, আমি যেটা তৈরি করেছিলাম কভার পেজ, তারপরে আমি তোমাদের টেবিলে ব্যবহার দেখিয়েছিলাম, এই সবগুলোই কিন্তু ঠিক যা করেছিলাম তার সবই এখানে আছে। তো এই ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2013 শেষ ক্লাস, রিভিউ ক্লাস। এবং এটা তোমাদের এই 8th ক্লাস, অর্থাৎ 8ম ক্লাস এবং লাস্ট ক্লাস। এই ক্লাসে তোমাদেরকে গত 7টি পর্বে বা 7টি ভিডিও টিউটোরিয়ালে যা শিখিয়েছিলাম তার একটা রিভিউ আমি তোমাদেরকে এখানে দেখালাম। তো আমি আশা করি যে আমার আজকের এই রিভিউ দেখে তোমরা আগের ক্লাসগুলোর সম্পর্কে তোমাদের ধারণা আরও ক্লিয়ার হবে। তো আমার অ্যাডভাইস থাকবে যে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো তোমরা প্রত্যেকে খুব কেয়ারফুলি দেখবে, এবং বাসায় যদি কম্পিউটার থাকে এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে তোমরা প্র্যাকটিস করবে। কেননা
ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন, তোমাদের কলেজ কবে খুলবে এটা কিন্তু এখনও ঠিক বলা যাচ্ছে না। যেহেতু আমরা ল্যাবগুলো, এটার ল্যাবে ক্লাস নেওয়ার কথা ছিল, আমার ল্যাবে ক্লাসগুলো নিতে পারছি না, বিধায় আমি এই ভিডিও টিউটোরিয়ালগুলো তোমাদেরকে প্রোভাইড করছি যাতে তোমরা অ্যাডভান্স হয়ে থাকো। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আবারও তোমাদের সাথে সামনে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সে পর্যন্তই, আল্লাহ হাফিজ।